নমস্কার, শুভ সন্ধ্যা মৃন্ময়। আমার বলার অপেক্ষা রাখে না, কারণ আপনারা জানেন এটা ডক্টর অঞ্জন ভট্টাচার্য এবং অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, তার নবজাতক, এবং তারা যে বহুধা বিস্তৃত কাজকর্ম করছেন সেই কাজগুলোর সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দেওয়া, সম্যক পরিচয় বললে আরও ভালো হয়। যে কাজগুলোকে সারা পৃথিবী স্যালুট জানাচ্ছে, তারা কলকাতা ডেভেলপমেন্ট মডেল করেছেন, গোটা পৃথিবী তাদের কর্নিশ করছে। তারা প্রতি বছরই ইএসডিতে যাচ্ছেন, ইউরোপিয়ান একাডেমি অফ চাইল্ডহুড ডিসেবিলিটিস। সেখানে পোস্টার প্রেজেন্টেশনে তারা রীতিমতো বাহবা কুড়িয়েছেন বেশ কয়েক বছর। সদ্য তারা ঘুরে এসেছেন ইএসডির আরেকটি কনফারেন্স বার্সেলোনা থেকে। সেখানেও কলকাতা মডেল, কলকাতা ডেভেলপমেন্টাল মডেল, তার প্রচুর প্রচুর উল্লম্ফন তারা নিজের চোখে দেখে এসেছেন, তার স্তুতি ব্যঞ্জনা শুনে এসেছেন, এবং আমরাও তার শরিক হয়েছি কলকাতায় বসে। তো সে কলকাতা ডেভেলপমেন্ট মডেল একটা বিশেষ বিষয়ের উপরে আলোকপাত করার চেষ্টা করে, সেটা হচ্ছে আর্লি ইন্টারভেনশন। আর্লি ইন্টারভেনশন ইংরেজি কথা। যদি খুব তাড়াতাড়ি চিকিৎসাটা শুরু করা যায়, অর্থাৎ ইউনিসেফের হিসেবে যদি 100তে 20টা বাচ্চা স্পেশাল নিডস নিয়ে জন্মায় এবং সেই নিডসগুলোকে যদি খুব তাড়াতাড়ি শনাক্ত করা যায় এবং চিকিৎসা শুরু করা যায়, তাহলে বাচ্চাগুলোকে আর ভেজিটেবল স্টেটে চলে যেতে হয় না। সারা পৃথিবীতেই ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিক্স বা বিকাশজনিত যে শিশু চিকিৎসা, তাতে আর্লি ইন্টারভেনশন একেবারে প্রথম দিকে থাকে। আমাদের এখানে ডক্টর ভট্টাচার্য শুরু করেছেন, বা আরও অনেকেই পরবর্তীকালে করেছেন। আর্লি ইন্টারভেনশনটা কেন জরুরি? আর্লি ইন্টারভেনশনটা দিয়ে কি করা যেতে পারে, কিভাবে বেশ কিছু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার অঙ্গীকার করা যেতে পারে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা ফোনটাকে মুলতবি রাখি আপনাদের অনুমতি নিয়ে। আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন ডক্টর ভট্টাচার্যের টিমেরই সুযোগ্য সতীর্থ জেনেটিসিস্ট উপাসনা মুখার্জি। আমি উপাসনাকে ক্যামেরা ফিরিয়ে দেব। সুন্দর কথা বলেন, আপনাদের ওর কথা শুনতে ভালো লাগে। আপনারা একটু মনোযোগ দিয়ে ওর কথা শুনুন, উপাসনা কি বলছেন। এবং উপাসনা তারপরে যাকে ক্যামেরা ফেরাবেন তিনিও আপনাদের সঙ্গে কিছুক্ষণ সঙ্গত করবেন। গোটা বিষয়টাকে তারা আপনাদের কাছে প্রাঞ্জল করে উপস্থাপিত করার একটা চেষ্টা তো নিশ্চয়ই করবেন। আমি ক্যামেরা ফিরিয়ে দিচ্ছি উপাসনার কাছে। নমস্কার, ধন্যবাদ মৃন্ময়দা। আমি উপাসনা মুখার্জি, আমি পেশায় একজন মেডিকেল জেনেটিসিস্ট। আমি আমাদের শরীরে জিন, ডিএনএ, ক্রোমোজোম এই সমস্ত বিষয়বস্তু নিয়ে কাজ করে থাকি। আর আমার চেষ্টা থাকে যে আমাদের যে সমস্ত কঠিন রোগে আমরা আক্রান্ত হয়ে চলি ক্রমাগত, বিশেষ করে আমাদের বাচ্চাদের অনেক সময় আমরা দেখে থাকি যে এমন কিছু রোগ হয়েছে যেটার হয়তো কোনো ট্রিটমেন্ট নেই, কোনো ধারণা পাওয়া যায় না যে তাদের অ্যাকচুয়ালি বর্তমান বা ভবিষ্যৎটা কীভাবে গিয়ে দাঁড়াবে। সেই সমস্ত বাচ্চাদের নিয়ে আমি কাজ করে থাকি আর চেষ্টা করি যে তাদের পিছনে রোগের কারণটা কি, আর সেই রোগটাকে যদি সারানো যায় তার কোনো উপায় আছে কিনা সেটা জানানো। আর্লি ইন্টারভেনশন অ্যান্ড আর্লি ডিটেকশন, আর্লি ইন্টারভেনশনের সাথে যেটা আরেকটা খুব বিশেষ করে শব্দ জড়িয়ে থাকে সেটা হচ্ছে যে আর্লি ডিটেকশন। আর্লি ডিটেকশন মানে হচ্ছে কত তাড়াতাড়ি আমরা একটা রোগকে ধরতে পারি, ডায়াগনোসিস করতে পারি। আর সেই রোগটা যত তাড়াতাড়ি সেখানে ডায়াগনোসিস করা সম্ভব হয়, তত তাড়াতাড়ি আমরা তার জন্য ইন্টারভেনশন শুরু করে থাকি। নাও আমরা অনেক সময় এই গল্পটা শুনে থাকি যে ক্যান্সার যদি ফার্স্ট স্টেজে ধরা পড়ে তাহলে খুব ভালোভাবে তার ট্রিটমেন্ট করা যায়, তার রেকারেন্স মানে আবার ফিরে আসার চান্স কমে যায়, ভালোভাবে সুস্থভাবে লাইফ স্প্যান বাড়ানোর চান্সেসটাও অনেক বেশি বেড়ে যায় যদি ক্যান্সারকে খুব তাড়াতাড়ি বা ফার্স্ট স্টেজেই ডিটেক্ট করা যায়। এই কথাটা আমরা সমস্ত রোগের জন্যই বলি। অনেক সময় শোনা যায় যে এই এত দেরি করে ধরা পড়লো, কিছু আর হলো না। তাই ঠিক সেরকমভাবেই যে কোনো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স মানে
অটিজম স্পেকট্রাম ডিজিজেস, এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হেরিডিটারি ডিসঅর্ডার, বা স্পিচ ডিলে, বা কোনো রকম ডেভেলপমেন্টাল বা মোটর ডিলে, এইগুলোকেও যদি আমরা বাচ্চার জন্মের যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চার জন্মের পরেই যদি ধরে ফেলতে পারি, তার জন্য যে সঠিক উপায় থাকে তাকে ম্যানেজমেন্ট করার জন্য বা ডিজিজটাকে আটকানোর জন্য, সেটা যদি আমরা করে থাকতে পারি, তাহলে তার ফার্দার ডিজিজ প্রোগ্রেশন সেটা অনেক বেটার হয়, কমানো সম্ভব হয়, তার রেট অফ প্রোগ্রেশনটা কমানো সম্ভব থাকে। আর এই সমস্ত বাচ্চাগুলোকে আমরা সিডিসিতে আবার মেইন স্ট্রিমে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি। এটার জন্য বিশেষ কিছু টেস্ট এবং বিশেষ কিছু এক্সপার্টাইজের দরকার হয়। আমি একটা এক্সাম্পল দেব। 0 থেকে 3 মাসের মধ্যে, 0 to 3 মান্থসের মধ্যে একটা টেস্ট করা যেতে পারে, যেটাকে আমরা জেনারেল মুভমেন্ট অ্যাসেসমেন্ট বলে থাকি, জিএমএ। এটা যদি করানো হয় তাহলে বাচ্চাদের কোনো রকম ডিলে, মানে ডেভেলপমেন্টাল ডিলে শুরু হচ্ছে কি না, যার জন্য তার হয়তো ঘাড়টা ধরতে শক্ত হতে সময় লাগতে পারে, বসতে সময় লাগতে পারে, হাঁটাটা দেরি হতে পারে, এই সমস্তকে আমরা ধরে ফেলতে পারি 3 মাসের সময়ের মধ্যে। আবার কিছু এমন অ্যাসেসমেন্ট আছে যে 48 ঘন্টা জন্মানোর পরেই আমরা একটা 4 ফোঁটা ব্লাড ড্রপ নিয়ে বাচ্চার গোড়ালির কাছ থেকে একটা প্রিক করে যদি 4 ফোঁটা ড্রপ নিই, তাহলে অলমোস্ট 152টা ডিজিজ আছে যেটাকে আমরা রুল আউট করতে পারি। এইগুলোই সেটা আমরা খানিকটা স্ক্রলে দেখাচ্ছি হ্যাঁ, কি আমরা করতে পারি। সেটা আপনারা যারা দেখছেন তারা দেখতেই পাচ্ছেন কি ধরনের রোগ, তার মধ্যে সিলিয়াক ডিজিজ রয়েছে, গ্লুটেন ইনটলারেন্স রয়েছে, এই সমস্তগুলো আমরা অনেকদিন আগে থাকতে বলছি। হ্যাঁ, এটা আরো আমরা স্পেসিফিক্যালি বলি হচ্ছে ইনবর্ন এরর অফ মেটাবলিজমস এর জন্য, যেখানে ধরুন আমরা যা খাই, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যা খাই, সেটা আমাদের শরীরে হয়তো শুনে থাকবেন বাচ্চা জন্মানোর সময় ল্যাকটোজ ইনটলারেন্স হয়ে আছে। হ্যাঁ, তো সেই সমস্ত টেস্টগুলো আমরা অ্যাট দ্য বার্থ যদি করতে পারি, রাইট আফটার দ্য বার্থ যদি করতে পারি, তাহলে তাদের ডিজিজ প্রোগ্রেশনটা কমানো সম্ভব হয়। আর সেই সম্ভাবনাটা যত তাড়াতাড়ি সুযোগ করে দেওয়া যায়, তাদের কিন্তু মেইন স্ট্রিমে ফেরা বা অনেক সময় তারা নিরোগ হয়ে পুরো জীবনটাই একটা হ্যাপি কোয়ালিটি লাইফ কিন্তু স্পেন্ড করতে পারে। আমাদের সিডিসিতে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে আর্লি ইন্টারভেনশন আর আর্লি ডিটেকশন। এটা শুধু আমাদের কথা নয়, এটা বিশ্বজোড়া সবাই এখন আমরা একই পথের পথযাত্রী। আর আমরা এটা চেষ্টা করে থাকি যে সিডিসির মাধ্যমে এই সমস্ত বাচ্চারা স্পেসিফিক্যালি যাদের অটিজম স্পেকট্রাম হওয়ার সম্ভাবনা আছে বা এডিএইচডি থাকার সম্ভাবনা আছে, তাদের যত তাড়াতাড়ি সম্ভব ডায়াগনোসিসের মাধ্যমে ইন্টারভেনশন শুরু করা। আমাদের কাছে কিছু এক্সাম্পল আছে যেখানে আমরা দেখেছি যে যত তাড়াতাড়ি তার ইন্টারভেনশন শুরু করা গেছে, তত তাড়াতাড়ি বাচ্চাটা কিন্তু অনেক বেটারভাবে প্রোগনোসিসটা তার ভালো হয়েছে। একটা এক্সাম্পল আমাদের এক স্টুডেন্ট ইন্টার্ন দেবেন, আহিলি আমাদের সাথে বিগত কয়েক মাস ধরে যুক্ত হয়েছেন। আর এখানে একটি বাচ্চার কথা বলা হবে যাকে আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি, কয়েক মাস ধরে দেখছি। বাচ্চাটি ছোটবেলায় আসতেন, এবারে এখনো যখন দেখেছে তখন বাচ্চাটির বয়স 10 বছর। বাকিটা আহিলিকে বলতে অনুরোধ করব। নমস্কার, আমি আহিলি ধর। আমি একজন সাইকোলজি স্টুডেন্ট এবং আমি বিগত কিছু মাস ধরে ডক্টর অঞ্জন ভট্টাচার্যের আন্ডারে সিডিসি অ্যাপোলোতে ইন্টার্নশিপ করছি। এই ইন্টার্নশিপের মাধ্যমে আমি সুযোগ পেয়েছি বিভিন্ন থেরাপি অবজার্ভ করার, যেগুলো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের ট্রিটমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। এই থেরাপি সেশনেই আমি একদিন একটি ছোট বাচ্চাকে অবজার্ভ করি। সে সমস্ত কাজ, তার যত টাস্ক তাকে দেওয়া হয়, সে খুব ওবিডিয়েন্টলি সেই টাস্কটিকে কমপ্লিট করে। এবং শুধু সেটাই নয়, তারপরে সে খুব পেশেন্টলি ওয়েট করে তার অন্যান্য যে বাচ্চারা থেরাপিস্টের সাহায্যে সে তাদেরকে হেল্প করে যাতে তারাও এগিয়ে চলে। পরের দিনকে আমি যখন আবার থেরাপি সেশন অবজার্ভ করতে আসি, আমি তখন বাসে করে আসি এবং কোইন্সিডেন্টালি আমি ওখানে সেম বাসেই ওই সেম ছেলেটিকে এবং তার মাকে দেখতে পাই। তখন আমি এই জিনিসটি অবজার্ভ করি যে ছেলেটি বাসে ওঠে, খুব ভিড় বাস থাকে, কিন্তু তা সত্ত্বেও সে ঠিক মতন জায়গা করে নিয়ে শান্তভাবে বাসে দাঁড়িয়ে থাকে। সেখানে আরও অনেক বাচ্চা ছিল, খুব ভিড় বাস,
অন্য বাচ্চারা প্রচণ্ড অস্বস্তি প্রকাশ করছিল, কিন্তু সেই বাচ্চাটি কিন্তু তার মায়ের কথা শুনে পুরো রাস্তাটা খুব ওয়েল বিহেভড ভাবে এবং ওবিডিয়েন্টলি দাঁড়িয়েছিল, এবং তার মধ্যে কোনো রকম কোনো অসুবিধা দেখা যায়নি। তখন আমার মনে এই একটাই প্রশ্ন হলো যে যদি আমার আগের দিন সেই বাচ্চাটির সাথে দেখা না হতো, তাহলে কিন্তু আমি সাইকোলজি স্টুডেন্ট হয়েও কোনোদিনও বুঝতে পারতাম না সেই বাচ্চাটার মধ্যে কোনো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের সম্ভাবনা আছে এবং তার মধ্যে কোনো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের সিমটমস রয়েছে। সুতরাং আমরা সোসাইটিতে এখনও যে স্টিগমাটা রয়েছে যে অটিজম হলে ঠিক হওয়া যায় না বা অটিজমের থেরাপি দিলেও বাচ্চারা পুরোপুরি হয়তো সারে না, এই জিনিসটা লাইভ এক্সাম্পল আমি সেদিনকেই বুঝতে পারলাম যে এরকম নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার কোনো বাচ্চার হয়ে থাকলেও সে কিন্তু পুরোপুরি স্বাভাবিক জীবনযাপন করতে পারে, এবং সেই বাচ্চাটির এবং তার ফ্যামিলির পুরো সাকসেসের জন্য আর্লি ইন্টারভেনশন যেটা চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যাপোলোতে দেওয়া হয় সেটা ভীষণভাবে দরকার। এবং সেই জন্যই এই আর্লি ইন্টারভেনশনের কোর্স আরও বেশি করে দরকার, যাতে এই জিনিসটা পুরো ভারতবর্ষে কেন পুরো পৃথিবীতে আরও ছড়িয়ে পড়ে এবং আমরা এটাকে যত তাড়াতাড়ি ডিটেক্ট করে এই জিনিসটাকে ট্রিট করতে পারি। অটিজমে যে জিনিসটা হয়, সোশ্যাল কমিউনিকেশনসে খুব অসুবিধা হয়। সে মিশতে পারে না, কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, ঘরের কোণে একলা শ্রেণী হয়ে বসে থাকে, একই রকম খেলা খেলে, রিপিটেটিভ বিহেভিয়ার এগুলো থাকে। কিন্তু একদম প্রথম থেকে যদি তাকে পিক আপ করা যায় বাচ্চাটিকে, যেটা উপাসনা বললেন, আর্লি ইন্টারভেনশন শুধু নয়, আর্লি ডিটেকশন, আমি প্রথমেই বলেছিলাম শনাক্তকরণটা করতে পারলে তবেই তো চিকিৎসাটা হবে। যদি ধরতেই না পারা যায় তাহলে চিকিৎসাটা হবে কি করে? বাসের মধ্যে আর 5 জন লোক বাচ্চাটিকে বা শিশুটিকে আপাত সুস্থ দেখছেন, ওই রকম আপাত সুস্থ শিশু বাসের মধ্যে আরও 15 জন থাকতে পারে। তার বাবা মা কিন্তু ঘুণাক্ষরের টেরটাও পাচ্ছেন না যে তার বাচ্চাটিরও অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। একটা স্পেকট্রাম কথা বলা হচ্ছে, অটিজম মানে শুধু একটা, আমি আপনাকে একটা লক্ষণের কথা বললাম সেরকম নয়। আর আমরা বলে থাকি স্পেশাল নিডস, নট নিড। আমরা মানে ইউনিসেফের কয়েন্ট টার্মিনোলজি এটা। একটা চাহিদা হয়তো কোনো রকম বাইপাস করে যাওয়া যায়, আমি একটা চোখে দেখতে না পেলে ডান চোখটা দিয়ে আমি কাজ চালাতে পারি, কিন্তু স্পেশাল নিডস সবসময় অনেকগুলো চাহিদা নিয়ে আসে। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার একটা নয়, অনেকগুলো বিষয় তার মধ্যে জুড়ে থাকে। সে কোনো কিছু করতে পারবে না এমন নয়, কিন্তু আমরা যে বিষয়টা বলার চেষ্টা করছি, সোশ্যাল কমিউনিকেশন, জীবনে বেঁচে থাকতে গেলে, সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে গেলে, পথে ঘাটে চলতে গেলে কেউ আপনার পা মারিয়ে দিলে তাকেও যদি আপনি পাটা মারিয়ে দেন, বিসদৃশ্য হয়। বা প্রতি পদক্ষেপে যদি ঝগড়াঝাটি, যেটা এখন খুব বেশি দেখা যায় খুব তুচ্ছ কারণে, হয়তো পরীক্ষা নিরীক্ষা করলে জানা যেত যে ভদ্রলোক এই বিসদৃশ আচরণটি করছেন তিনি অটিজম আক্রান্ত, স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত। ভদ্রলোক বললাম, ভদ্র মহিলা কি নয়? আমি উপাসনার কাছে আবার ফিরে যাই এই প্রশ্নটা নিয়ে। মেয়েরা কতটা সাসেপ্টিবল? জেন্ডার বায়াস আমরা আগে দেখেছি যে নিউরো ডেভেলপমেন্ট, বিশেষ করে এই স্পেকট্রাম ডিসঅর্ডার্সগুলো ছেলেদের মধ্যে বেশি এফেক্টেড হয়ে থাকে, ছেলেরা বেশি এফেক্টেড হয়ে থাকেন দেন মেয়েরা। বাট আমি এটা নিয়ে একটা ছোট্ট এক্সাম্পল দেবো। রিসেন্টলি আমরা একটা পেশেন্ট দেখেছি, বাবা মা দুজনেই আর্মির সাথে যুক্ত, অ্যান্ড ওনারা এসেছেন বাইরে থেকে, বাইরের চণ্ডীগড়, পাঞ্জাবের কাছ থেকে একজন রেফারেন্স নিয়ে, একজন বিশাল বড় নিউরোপেডিয়াট্রিশিয়ান তিনি আমাদের সেন্টারকে রেফার করেন, ডক্টর ভট্টাচার্যকে রেফার করেন। অ্যান্ড সেখানে আমরা দেখি, আমরা একটা নতুন রোগ নয়, একটা জেনেটিক রোগকে সেখানে আমরা দেখতে পাই। তো বাচ্চাটি 4.5 বছর বয়স, মেয়ে, আরেকটি ভাই আছে যে সুস্থ, আর বাচ্চাটির ছোটবেলা থেকেই হাইপার অ্যাক্টিভিটি আছে, একটা গ্রস ডিলে ছিল। আর এখন বাচ্চাটির যেটা সমস্যা হচ্ছে, এখনো স্পিচ আসেনি, স্পিচটা খুবই কম, এখনো ওই কোলেরিয়াটা আছে, আর সেখানে অনেক কিছুই ব্লাবার করে, ভীষণ হাইপার অ্যাক্টিভ, আর কখনো কখনো একটু ডিস্ট্রাক্টিভও হয়ে পড়ে।
তো বাচ্চাটিকে যখন ডিউ কোর্সে আমরা দেখতে যাই তখন দেখি ওনার সাথে একটা জেনেটিক রিপোর্ট অ্যাসোসিয়েট হয়ে আছে, যেখানে দেখা যায় যে বাচ্চাটির এক্স ক্রোমোজোমে, আমাদের শরীরে জিন ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমে 23টি জোড়া থাকে, সবার জন্যই সেটা সমান। মেয়েদের ক্ষেত্রে সেই লাস্ট যে শেষ যেই জোড়াটা থাকে সেটা 23 নম্বর ক্রোমোজোমের জোড়াটা হচ্ছে এক্স আর এক্স, আর ছেলেদের ক্ষেত্রে সেটা এক্স আর ওয়াই। এই মেয়েটির ক্ষেত্রে যে এক্স এক্স ক্রোমোজোম যে দুটো ছিল তার মধ্যে একটির মধ্যে একটা বিশেষ জায়গায় ডুপ্লিকেশন ছিল, মানে একটা পার্ট ডুপ্লিকেটেড হয়ে গেছে ক্রোমোজোমটা, আর সেটাই হচ্ছে সেই মেয়েটার এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারটার কারণ। বেসিক্যালি মেয়েটির মধ্যে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি আছে। না, আমি এই এক্সাম্পলটা তুললাম কারণ এই এক্সাম্পলটা তোলার কারণটা হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা ছেলের থেকে একটা মেয়ের অটিজম স্পেকট্রাম বা নিউরো ডেভেলপমেন্টাল স্পেকট্রাম ডিসঅর্ডারের সিভিয়ারিটিটা অনেক বেশি হয় অনেক সময়, আর সেক্ষেত্রে তাদেরকে একটু রেস্ট্রিকটিভ হয়েও যায় যখন আমরা তাদের রেসপন্স খুব ভালো করে পাওয়া যায় না, অনেক সময় অনেক ক্ষেত্রেই দেখা গেছে। তাই এটা নয় যে মেয়েরা এফেক্টেড হন না, মেয়েরাও কিন্তু এফেক্টেড হতে পারেন। এটা আশীর্বাদ অভিশাপ দুটোই আছে এক্স-লিঙ্কড ক্রোমোজোমে। যেমন তাদের ইমিউনিটিটা অনেক বেটার হয় ছেলেদের তুলনায়, তারা অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হন এই এক্স ক্রোমোজোমের আশীর্বাদে। আর উপাসনা যেটা বললেন সেটা একটা বিরল ঘটনা, যতদূর আমার ধারণা আর কি। বিরল ঘটনা অবশ্যই, এগুলো সমস্ত কিছুই রেয়ার ডিসঅর্ডারের আন্ডারেই পড়ে, কিন্তু অনেক সময় মেয়েদের আমাদের যেরকম হয় আমরা রিসেসিভ থাকি, ডমিনেন্ট থাকে, এরকম অনেক কিছু ডিজিজের ক্ষেত্রে হয়ে থাকে, সেখানে অবশ্যই আশীর্বাদও হতে পারে, অভিশাপও হতে পারে। আর যেরকম ভাবে মৃন্ময়দা বললেন, তবে সায়েন্সের ক্ষেত্রে এখনো আশীর্বাদ কোনটা আর অভিশাপ কোনটা সেটা বোঝাটা একটু খুব এক্স-লিঙ্কড ক্ষেত্রে যেগুলো পাওয়া গেছে, যেমন দেখা গেছে করোনার ক্ষেত্রে ইন্ডিয়া ছাড়া সারা পৃথিবীতে মহিলারা যতটা ইনফেক্টেড হয়েছেন মারা গেছেন খুব কম, মানে অনুপাতটা প্রায় 1:3 পুরুষ এবং স্ত্রী, মানে একজন মহিলা মারা গেলে 3জন পুরুষ মারা গেছেন, তারপরে সেটা আরো কমে আসে। এক্স-লিঙ্কড ক্রোমোজোমের এটা একটা তো বড় আশীর্বাদ বটেই। সেটাই তো এখনো বলা সাপেক্ষ। ইমিউন মানে কিছু রোগের ক্ষেত্রে যেমন তারা ক্যান্সারে অনেক কম ভোগেন, যেটা দেখা গেছে বিশেষ করে লাং ক্যান্সারের মতো ক্যান্সারগুলোর ক্ষেত্রে। কিন্তু রিসেন্ট একটা মৃন্ময়দা আমি আপনাকে বলতে চাই, রিসেন্ট একটা ডেটাতে বলা হয়েছে যে মেয়েদের মধ্যে স্পেশালি যারা এই কেরালা সাউথ ইন্ডিয়ান রিজিয়ন থেকে আসেন তাদের অদ্ভুত, তাদের কোনো স্মোকিং হিস্ট্রি নেই বা অন্য কোনো নেশাগ্রস্ত কোনো হিস্ট্রি নেই, বাট তাদের মধ্যে লাং ক্যান্সার প্রচণ্ডভাবে বেড়ে গেছে। আর এর কারণ হিসেবে তারা ধরতে পেরেছে রান্নার স্মোক, রান্নার ধোঁয়া। অনেকেই আমরা এখনো দেখে চলেছি একটা বিরাট, বিশেষ করে আমাদের মতো দেশে, শুধু কেরালা না, আমাদের কলকাতা শহরে যে স্টাডি হয়েছে ফুটপাতে যে মহিলারা রান্না করেন, মানে কয়লা ঘুঁটুতে যারা রান্না করেন, এবং দুটো জায়গায় আমি এবং আমার বন্ধু একটা স্টাডি করেছিলাম, মানে তিনি একজন বিখ্যাত পালমোনোলজিস্ট, সেটা আমাদের বিদেশের একটা জার্নালে সেগুলো প্রকাশিতও হয়। যেমন উল্টোডাঙা এবং বেহালা দেখা যাচ্ছে এই যে কথাটা উপাসনা বললেন, মানে বেহালাতে যে ধরনের রোগের প্রেসিপিটেশন কয়েক কিলোমিটারের ব্যবধানে বিধাননগরে সেই রোগগুলো শ্বাসরোগের নেই। সেরকমই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেটা লাস্ট আমরা WHO অ্যাকর্ডিংলি দেখা যায় যে 1 in 8, মানে এতটাই বেড়ে গেছে এখন, স্পেশালি পোস্ট করোনা, আমাদের করোনার পরে একটা সমস্ত বাচ্চাদের মধ্যে হাইপার অ্যাক্টিভিটি, অ্যাটেনশন ডেফিসিয়েন্সি, এগুলো কিন্তু মারাত্মকভাবে ধরা পড়েছে। তার জন্য যেটা দরকার, এগুলোকে প্রিভেন্ট করার জন্য যেটা দরকার সব থেকে হচ্ছে শনাক্তকরণ। মৃন্ময়দা এক্ষুনি কথাটা উচ্চারণ করলেন, আর্লি ডিটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা করার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে এক্সপার্টাইজের দরকার হয়ে থাকে। আমরা সব ক্ষেত্রে কিন্তু বুঝতে পারি না, বাবা মারাও হয়তো বুঝতে পারেন না যে এই বাচ্চাটির মধ্যে আসলে কোনো রকম স্পেকট্রাম কি আছে কি নেই, বা যেটা ভাবছি সেটা একটু বেশি ভেবে ফেলছি না একটু কম ভাবছি, বাচ্চাটাকে কি সত্যি ডাক্তারের কাছে নিয়ে যাব কি নিয়ে যাব না। তাই আমাদের উদ্দেশ্য ছিল যে এমন কিছু গোষ্ঠী, একটা জনগোষ্ঠীকে তৈরি করা যারা এই আর্লি ডিটেকশন আর আর্লি ইন্টারভেনশন নিয়ে কাজ করে থাকবেন, যারা এটা নিয়ে ট্রেন্ড থাকবেন, যে ওনারা অনেক সহজেই একটি বাচ্চা বা কারোর মধ্যে এরকম কোনো স্পেকট্রাম থাকলে সেরকমভাবে সেটাকে ধরতে পারবেন। আমরা রিসেন্টলি একটা কোর্সের ম্যাকআউট থেকে একটা কোর্সের জন্য আমরা উদ্যোগ নিয়েছি, সেখানে রিসেন্টলি আমরা স্টার্টও করেছি। আই থিঙ্ক আমাদের সাইকোলজি স্টুডেন্ট পোস্ট গ্রাজুয়েশন কোর্সটা নিয়ে আর একটু কিছু বলতে পারে ফর এ বেটার ইনফরমেশন। আমাদের এই কোর্সটা মেনলি শুরু করা হয়েছে যাতে আরও প্রফেশনালস
যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তারা ট্রেনড হন এই আর্লি ডিটেকশনের জন্য, এবং কোর্সের সাথে সাথে আরও অনেক কিছু পার্টস থাকে, যেমন পেরেন্টাল কাউন্সেলিং, পেরেন্টাল ট্রেনিং, স্পেশাল এডুকেশন, বিভিন্ন রকম থেরাপি, সেগুলোও যাতে আমরা প্রোভাইড করতে পারি। এবং এই কোর্সের সাথে সাথেও আরেকটা জেনারেল মুভমেন্ট অ্যাসেসমেন্ট জিএমএ টেস্টিং করা শুরু হয়েছে, যেটা রেকমেন্ড করা হয় যে বাচ্চা যখন জন্মালো তার কিছুদিন পরেই সেই টেস্টিংটা করানো উচিত, কারণ সেই টেস্টিংটা করলে বোঝা যায় যে 98% সেই টেস্টিংয়ের অ্যাকিউরেসি আছে ফর সেরিব্রাল পলসি অ্যান্ড অ্যাবাউট 63% অ্যাকিউরেসি অফ ডিটেকশন অফ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। সেই টেস্টে কোনো রকম বাচ্চাকে কোনো অসুবিধে বোধ করতে হয় না, তার শরীরে কোনো রকম কিছু ফিট করা হয় না। যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আমার একটু বলা, আমাদের একদম সময় শেষ হয়ে আসছে। আর্লি ইন্টারভেনশনটা কেন জরুরি আমরা একটু বলার চেষ্টা করছিলাম এদের মধ্যে গল্পের আকারে। এই যে করোনার কথা বললেন উপাসনা, করোনার সময় যে বিরাট বিরাট স্টাডি সারা পৃথিবীতে হয়েছে, সেখানে পরিষ্কার বলা হচ্ছে বাবা মার করোনা না হয়ে থাকলেও, কোভিডে আক্রান্ত না হয়ে থাকলেও, তার ছেলে মেয়ের প্রায় 98% যে বাচ্চায় করোনাকালে জন্মাচ্ছে তার একটা কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ এসএলসিএন বলা হয়, এবং তার নিউরো ডেভেলপমেন্টাল ডিলে থাকার সম্ভাবনা প্রবল। তো এই বাচ্চাটিকে ধরবে কে? সেই ধরার জন্যে, শনাক্তকরণের জন্যে ডক্টর ভট্টাচার্যের নেতৃত্বে তারা ম্যাকআউটের আন্ডারে, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, তার আন্ডারে একটি কোর্স চালু করেছেন, যাতে তারা শিখিয়ে দিতে পারেন শুধু গ্র্যাজুয়েট যারা, তাদেরকে নিয়ে, যাদের অ্যাপটিটিউড থাকবে, তারা শিখে যাবেন যে কোথায় বাচ্চাটির অ্যাবনর্মালিটিসটা থাকতে পারে, ডেভেলপমেন্টাল ডিলেসটা কোথায় থাকতে পারে, যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। এই যে জটিল বিষয়, এটা অনেক সময় চিকিৎসকেরও চোখ এড়িয়ে যেতে পারে, কিন্তু এই বিষয়ে প্রশিক্ষণ না থাকলে ধরা মুশকিল। যদি ধরা যায় তখন চিকিৎসকরা কিন্তু একটা এমন জায়গায় থাকবেন যে এই বাচ্চাটিকে তারা ঠিকঠাক চিকিৎসার দিকে নিয়ে যেতে পারবেন। তখন জিএম আছে, বেইলিজ আছে, এডোস আছে, বিভিন্ন রকম বিষয়গুলো আছে, তারা সেইগুলো থেকে বাচ্চাটিকে সুস্থ করার চেষ্টা করবেন। কিন্তু সবার আগে উপাসনা যেটা বারবার বলছেন, শনাক্তকরণ অর্থাৎ ডিটেকশন, দুটোই আর্লি হতে হবে। আর্লি ডিটেকশন, আর্লি ইন্টারভেনশন। তো আর্লি ডিটেক্ট করতে গেলে এত লোক কোথায়, দেশে ডাক্তার কোথায়, কতজন মানুষ পিছু একজন ডাক্তার বা চিকিৎসক আছেন, তাদের সময় কোথায়? এই ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলোকে নজর করার, যে তার ডেভেলপমেন্টাল ডিলেজ রয়েছে, মাইলস্টোন ডেভেলপমেন্টের ডিলে রয়েছে, পেডিয়াট্রিক সিমটম চেকলিস্ট যেমন বলা হচ্ছে এখন 70th, সেখানে ডিলে রয়েছে। তারা মারামারি করছে, তারা পরিষ্কার বলে দিচ্ছেন হার্ভার্ডের মতো ইউনিভার্সিটি যে দেখুন আপনার ছেলেমেয়ের এই জায়গাগুলোয় কোথাও অসঙ্গতি আছে কিনা পড়ে দেখে নিন। সেটা নেটে অ্যাভেলেবেল, আপনারাও দেখতে পারেন। পেডিয়াট্রিক সিমটম চেকলিস্ট নাম্বার 17 দেখলেন, ধরতেও পারলেন, কিন্তু তার জন্য তো প্রশিক্ষণ দরকার। আপনি একটা বা দুটো সিমটম মিলিয়ে বুঝতে পারলেন যে হ্যাঁ আমার এটা কিছু হতে পারে, এবার আপনাকে কনফার্মেশনটা কে দেবে? সেই কনফার্মেশনটা দেওয়ার জন্য তারা একটা কোর্স চালু করেছেন, আর্লি ইন্টারভেনশন। সেই কোর্সটার ব্যাপারেই আহেলি বলছিলেন আপনাদের যে সেখানে কি করা হতে পারে। সেখানে তারা 1 বছর ধরে পড়াবেন, তার মিনিমাম কোয়ালিফিকেশন হতে হবে গ্র্যাজুয়েট বা স্নাতক, এবং তার কিছু অ্যাপটিটিউড যদি থেকে থাকে তিনি বিষয়টা শিখে যাবেন। উপাসনা বোধহয় কিছু বলতে চাইছেন, 1 মিনিট সময়। আমি এটাই বলতে চাই যে এই কোর্সটির মাধ্যমে আমরা অনেক সাধারণ গ্র্যাজুয়েট স্টুডেন্টদের কাছে পৌঁছে যেতে পারি, যাদেরকে এই বিশেষ একটি কাজের মধ্যে আমরা ইনভলভ করে আর তাদেরকে মানে এনকারেজ করে আমরা সমাজের জন্য অনেক বেশি ভালো কাজ করে থাকতে পারি। আর এই সমস্ত বাচ্চাগুলোকে সমাজ আমি বলবো না, আমি আমার নিজের জন্য, কারণ ওই বাচ্চাটি হলে নেলসন টেক্সটবুকের প্রথম পাতায় লেখা আছে এভরি চাইল্ড হ্যাজ দ্যাট পোটেনশিয়ালিটি টু চেঞ্জ দিস ওয়াইল্ড ওয়ার্ল্ড বা আর্থ। পৃথিবীটাকে পাল্টে দিতে পারে ওই বাচ্চাটা, এই হেজে যাওয়া পৃথিবীটাকে। সুতরাং প্রত্যেকটা বাচ্চা সম্পদ আমাদের কাছে, আমাদের বেঁচে থাকার জন্য। সুতরাং এই কোর্সটা অত্যন্ত জরুরি। আজকের মতো বিদায়, নমস্কার। আবার আমরা বিস্তারিতভাবে নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, আপনাদের শিশু সন্তানও যেন খুব খুব ভালো থাকেন।